আপনি বলছিলেন না যে সরকারের পলিসি কে গ্রেপ্তার হবেন, কে গ্রেপ্তার হবেন না। আবার জামিনের বিষয়টাও যেটা বুঝলাম সেটিও যে ঠিক আদালতের হাত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বিষয়টি ঠিক তেমন মনে হচ্ছে না কথা শুনে। আ মানে তাহলে কি এটি সরকারের পলিসি বলতে সরকারের ঠিক কোথা থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় নাকি কোথা থেকে আসে এই সিদ্ধান্তগুলো যে কার জামিন হবে বা কাকে গ্রেপ্তার করা হবে এই বিষয়গুলো? না, আপনার এই যে আহ, নির্বাচনের পরে নির্বাচনের পরের পরিস্থিতিটা কিন্তু আগের মতো না। আমি যে বললাম না আপনাকে, আপনার ধরেন এই যে রিমান্ড হলো না, এটা কিন্তু আপনার মনে করতে হবে যে এটা নিয়ন্ত্রিত না, হুম, তাই না? রিমান্ড যে হয় না, জজ সাহেব নিজে মনে করেই রিমান্ডটা দেন নাই। আবার জামিনটা কেন দেন নাই, এখানে কিন্তু জজ সাহেবের নিজের চেতনা চিন্তা ভাবনার ব্যাপার আছে। উনি হয়তো একটা মামলায় গ্রেপ্তার হয়েছেন আজকে, এবং এই সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান আছে। এবং শুধু সরকারের না, জামাত বিএনপি তাদেরও, জামাত এবং এনসিপি তাদেরও একটা, যারা নাকি কিছুদিন আগেও তারা ভায়োলেন্স করেছে, এই সমস্ত বিভিন্ন চিন্তা করে কিন্তু উনি এখানে, ওনাকে কেউ বলতে হয় না যে জামিন দিয়েন না। হুম। এটা আমার মনে হয় ওনার নিজের ডিসিশনই উনি নিয়েছেন যে আমরা জামিন দিলাম না, রিমান্ডও দিলাম না। অতএব সাবেক এটা আমি মনে চৌধুরীর করি কেন জামিন হয়েছিল সেটির না, বিষয়ে ওইটা একটা ধারণা প্রেক্ষাপট ছিল হ্যাঁ, আলাদা। সেইখানে আপনি ধরেন ওই সময় কিন্তু মব ভায়োলেন্স ছিল। হুম, আপনি জানেন যে এক একটা লোক কোর্টে যেত, তাদের উপরে ডিম মারা হতো, নির্যাতন করা হতো, তারা কিন্তু আহত হয়েছে, হুম, হাসপাতালেও ছিল। এবং ওইখানে সাবির হোসেন চৌধুরীর জামিনের বিষয়টা নিশ্চয়ই এটা ওপেন সিক্রেট। আমরা সবাই জানি যে যারা নাকি আপনাদেরকে ক্ষমতা এনেছেন বা যারা সেই বিদেশি শক্তি প্রভুরা, সেখান থেকে তাদের একটা চাপ ছিল। এবং সেই কারণে বলার সাথে সাথে উনি তো রিমান্ডে ছিলেন, রিমান্ডে থাকতে কিন্তু জামিন হয় না, হুম। রিমান্ড থেকে কোর্টে আসতে হয়। রিমান্ড শেষ হওয়ার পরে জামিন হতে পারে, কিন্তু উনি রিমান্ড থাকা অবস্থায় কিন্তু জামিন হয়ে গেছেন। ওইটাকে আপনি অনেস্টান্স হিসেবে ধরবেন না, কারণ ওইটা আপনার বললাম যে ওইটা বিশেষ বিশেষ পাওয়ারে যারা নাকি ক্ষমতায় এনেছেন ওনাদেরকে, ইউনূস সাহেবদেরকে, তাদেরই কোনো একটা পক্ষ থেকে তারা ওইটা অ্যাকসেপ্ট করেন নাই, বলছেন জামিন দেওয়ার জন্য। ইমিডিয়েট জামিন হয়ে গেছে, আপনি তো বললেনই। তারপরেই তার বাসায় হুম। আপনার অ্যাম্বাসেডাররা দেখা করেছেন। তাই এ থেকে তো আর বুঝতে বাকি হয় না, কিন্তু বাকি এই থাকে যে না বিদেশি যে কেন প্রভুদের হয়েছে। কথা বলছেন, সেটির কথা কিন্তু মানে বলছেন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও বলছেন যে ডিপ স্টেট ছিল তাদেরকে দীর্ঘদিন মানে তাদেরকে আ শেখ হাসিনা ২০২৯ সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় থাকতে বলেছিলেন। কৌশলও নাকি বাতলে দিয়েছিলেন। রূপরেখা সবকিছু বলে দিয়েছিলেন। নাহিদ ইসলাম তিনিও বলেছেন ডিপ স্টেটের কথা। হাদি হত্যাকাণ্ডের পেছনে নাকি ডিপ স্টেট জড়িত। ইত্যাদি অনেক কথা বলেছেন। এখন এই যে আবার জামিনের পেছনেও দেখা যাচ্ছে ডিপ স্টেটের একটা কলকাঠি নাড়ার বিষয় আছে। এই ডিপ স্টেট কারা? এটি কি মানে এটার আইনগত অস্তিত্ব কি? বা এভাবে প্রভাব খাটাচ্ছে, এটি জানবার কোনো সুযোগ কি আইনিভাবে নাই? যে এরা আসলে কারা? কেন, আপনি কি এটা এখনো জানতে পারেন নাই? ডিপ স্টেট ব্যাপারে যখন ক্ষমতার পরিবর্তন হলো, প্রথম ট্রাম্প ক্ষমতায় এসে কি বলল? উনি তো বলল যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ডিপ স্টেটের মাধ্যমে হয়েছে, আমাদের ইউএসএইড এর ফান্ড 29 মিলিয়ন খরচ করা হয়েছে। তে তো আর এটা তো সবাই জানে, আপনিও তো জানা উচিত। ডিপ স্টেট তো ওখান থেকেই আসছে। ওই ডিপ স্টেট কি মিন করে, কারা কারা, এটা তো সবাই আমরা জানি। এবং ওই ফান্ডের কথা যখন হয়েছে, তারপরে ওই ফান্ডের যারা গোড়া যারা সেই আমেরিকাতে কি এক্স অ্যাম্বাসেডার মোলায়মান নাকি নাম, ওনারা সহ ওনাদের সব টিম কিন্তু এখানে এসে যাদের যাদের ফান্ড দিয়েছে সবার সঙ্গে কথা বলে গিয়েছে, যেগুলো জানি ডিটেলস আর বাইরে না বেরোয়, তাই না? তো এখন এই এই ডিপ স্টেটের কথা হাসান কিংবা সজীব ভুইয়া বলেছে ঠিক কতটুকু, যেটা হলো ওনাদের সঙ্গে বর্তমানটা, কিন্তু আগেরটা তো ওনারা বলেন নাই, হুম, তাই না? ওটা তো আমেরিকার প্রেসিডেন্টই বলে দিয়েছে। এবং সেই বলে দেওয়ার কারণে, হ্যাঁ, ওইটাই সত্য না যে ডিপ স্টেট চাইলেই সবকিছু হয়ে যাবে, তা না। কিন্তু বাংলাদেশের একটা ইও লাগবে, ফিল্ডও লাগবে। যেমন আপনি রুটি ভাজতে চান, কিন্তু খোলাটা কিন্তু গরম হইতে হবে। হুম, হুম। খোলাটা গরম না হলে কিন্তু রুটি দিলে রুটি ভাজা হবে না। তো এই জন্য আপনার ডিপ স্টেট চাইলেও হবে না, কিন্তু এখানেও একটা সিচুয়েশন উত্তপ্ত হইতে হয়। আপনার সেই কারণেই আপনার পরিবর্তনগুলো হয়। কিন্তু কিন্তু এই এখন ডিপ ডিপ স্টেটের নাম স্টেট কিন্তু কেউ বলে না। নাম বললে কি কোনো সমস্যা হয়? ধরেন একজন না, অনেকেই এখন পর্যন্ত ডিপ স্টেট কথাটা উল্লেখ করেছেন। কিন্তু ডিপ স্টেটে না, কারা? কেন মানে কেন একটা ব্যক্তি বা কোনো ব্যক্তির তো সংশ্লিষ্ট থাকতে হবে। যতই সংগঠন বা যাই আপনি থাকুক না কেন। তাদের নাম কেউ বলে আপনি না কি কেন? আপনি কি সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখেছেন, রেফারিং উইথ দ্য অনলাইন পত্রিকা নিউজ? সেখানে বলেছে যে বিএনপি অনেক বড় বড় নেতাদের এবং রাজনৈতিক বাংলাদেশের বড় বড় নেতাদের, তাদের কথা বলার ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে তাদের ছেলেমেয়েরা বিদেশে যারা পড়ছেন তাদের ভিসার ক্ষেত্রে সমস্যা হবে। এরকম একটা নিউজ আসছে। তা আপনি ধরেন বলবেন বাংলাদেশে তো অনেকেরই তো
ছেলে মেয়ে ফ্যামিলি বিদেশে থাকে, তাই না? হুম। এই সমস্ত শক্তিধর দেশগুলোতে থাকে। তো এই শক্তিধর দেশের এগেইনস্টে যদি এইভাবে কথা বলা তো সবসময় সহজ হয় না। কারণ ওইরকম আর কোথায় পাবেন যে আপনার বঙ্গবন্ধু যখন বক্তৃতা দিয়ে বলছিল যে বিশ্বের ২টি ভাগ, একটা শোষক শ্রেণী, একটা শোষিত শ্রেণী। আমি হলাম শোষিত শ্রেণীর পক্ষে। তখন কিন্তু সিআইএ খুব অ্যাক্টিভ। তখন কিন্তু আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে হত্যা করা হয়, সিএ সরাসরি করে। তো সেই অবস্থায় উনি বলেছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি যেভাবে শক্তিশালী দেশগুলো যেভাবে বিশ্বকে পরিচালনা করছে, সেক্ষেত্রে ওই আপনার ডিপ স্টেট বলেন যাই বলেন তাদের পক্ষে ন্যাকেটলি সরাসরি অনেকের পক্ষে আর বলা সম্ভব হবে না, কারণ এটার অনেক যুক্তিযুক্ত কারণ আছে। তারপরে আমি বলবো যে সরকার যে আছে, সরকারের মধ্যেও তো আপনার, এটা তো এনসিপি আলাই বলছে যে সরকারের মধ্যেও তো আপনার আগে যারা ছিলেন ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে যারা সরকার ছিলেন, তাদের একটা অংশ কি সরকারে নাই এখন? আছে না? সেটা তো আছে। অতএব সেক্ষেত্রে এখনো যে আমরা স্বাধীনভাবে কতটুকু কি করতে পারবো, এই বিষয়টা তো আপনাকে বিবেচনা করতে হবে। কতটুকু আমরা করতে পারবো? আমরা ছোট্ট দেশ। আমাদের সব দিক থেকে ক্রাইসিস আছে। আর সবচেয়ে হলো যে আমাদের এখানে রুল অফ ল নাই, আমাদের এখানে গুড পলিটিক্স নাই, আমাদের এখানে আইনের শাসন নাই। এবং আমাদের এখানে প্রতিষ্ঠান নাই। যে একটা জায়গায় আপনার ক্রাইসিস হলে আপনি যদি একটা বিপদে পড়েন, বেআইনি হ্যারাসমেন্টে পড়েন, আপনি যে কোর্টে গিয়ে আপনি প্রোটেকশন নিবেন, সংবিধানে এটা আছে, কিন্তু বাস্তবতা সেটা নাই। কাজে সেই কারণে এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই আপনাকে কথা বলতে হয়। কাজে এই বিষয়গুলো যদি আমরা মাথায় তাহলে না আসলে রাখি, মানুষ ওই যে বহু আদালতের আলোচনা উপর ভরসাটা, লাভ হবে না। আদালতের উপর ভরসাটাই বা মানুষ আসলে রাখবে কি করে যদি পরিস্থিতিটা আসলে এমনই হয় এবং দিন, দিন যদি ভালো না হয় খারাপ হয় মানুষের আদালতের উপর আস্থা রাখবে কি করে? আরেকটা বিষয় একটু ছোট্ট করে একটু শেষ করে দিয়ে এটার জি, উত্তরটা দিয়ে দেই, আচ্ছা এটার হ্যাঁ, উত্তরটা দিয়ে দেয়। হ্যাঁ। আদালতের উপরে ভরসা কি মানুষ খুব রাখছে? বলেন, যদি খুব রাখতো তাহলে এই যে কতগুলো আইন হয়েছে, আপনার কতগুলো অন্যায় কাজ হয়েছে 18 মাসে, যেগুলা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, একদম সাংঘর্ষিক। এই যে রাজনৈতিক দল করা যাবে না, একটা লোকের আপনার মামলা হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা দল তো একটা বোবা জিনিস, ওর তো প্রাণ নাই। তো একটা দলকে আপনি নিষেধ করেন কেমনে, সাজা দেন কেমনে? একটা গাছকে কি আপনি সাজা দিতে পারেন? তা তো পারেন না। তাহলে একটা আওয়ামী লীগ একটা দল, এটাকে তো আপনি সাজা দিতে পারেন না। একটা অর্ডিন্যান্স করে বলে দিলেন বেআইনি। না তো কিন্তু মানুষ কি কোর্টে সংগঠন গেছে? করে যদি তারা অপরাধ না, সংগঠিত করে, সংগঠন করে যদি না, অপরাধ সংগঠিত করে তাহলে? সেটা তো পরের কথা। সংগঠন করে সংগঠন হবে। কিন্তু সংগঠনে সবাই তো অপরাধ করে নাই। ধরেন বাংলাদেশে ৫ কোটি লোক আওয়ামী লীগ করে। ৫০ লাখ লোক অপরাধ করছে। ৪.৫ কোটি লোক তো অপরাধ করে নাই। তাদের তো ওই আওয়ামী লীগ করার অধিকার আছে। এই যে আপনি বাতিল করলেন, এটা তো সংবিধানের সঙ্গে পুরো সাংঘর্ষিক। তা আপনি কেউ কি কোর্টে গেছে? বলেন? তো যায় নাই। কেন যায় নাই? আপনাকে বুঝে নিতে হবে যে আদালতের উপরে অতটা ভরসা মানুষ পাচ্ছে না। এবং কেন পাচ্ছে না? এটা আমাদের আদালতই তো হাহাকার। আদালতের বিচারকরাই তো হাহাকার অবস্থায় ছিল। কে কখন কাকে কোথা দিয়া মব কালচার করে তাদেরকে উপর আক্রমণ করে। কোর্টে হয়েছে না? কোর্টের মধ্যেই তো আদালতে হিয়ারিং করার সময় কোর্টের বিচারকের উপরই তো আপনার আক্রমণ হয়েছে। হয়েছে না? তারপরে ঘেরাও করে পদত্যাগ হয়েছে। সবকিছুই তো হয়েছে। আপনার যখন আপনি মব ভায়োলেন্স এ করবেন, তখন তো স্বাভাবিকভাবে বিচার বিভাগের উপরে মানুষ কিছুটা দূরত্ব চলে যাবে, বিচার বিভাগের আস্থা রাখতে পারবে না। আর আস্থা রাখার জন্য বিচার বিভাগের যে মানসিকতা, যে স্ট্রেংথ, যে মেরুদণ্ড, সেটা নিয়ে যতদিন পর্যন্ত বিচার বিভাগ না আসবে ততদিন পর্যন্ত সেই আস্থা এই মানুষ পাবে না। ততদিনের জন্য নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে থাকতে হবে।